একটা ফটো কার্ড এই যে অনলাইন জগতে ঘোরাঘুরি করেছে, বিশেষ করে ফেসবুক জগতে। তো সেখানে এই যে আসিফ নজরুল, তার নাম দিয়ে একটা বক্তব্য ছাড়া হয়েছে। এখন ফেসবুকে এই সমস্ত ফটো কার্ড, এগুলো তো আসলে সঠিক না বেঠিক, এগুলোর সত্যাসত্য নির্ণয় করা তো খুবই কঠিন। যেমন ইচ্ছা খুশি মানুষ ফেক তৈরি করে তারপরে চালিয়ে দেয়, তাই না? এটা তো আমরা দেখছি। এটা ওর ভিত্তিতে তেমন কথা বলা আসলে যুক্তিসঙ্গত না, কিন্তু তারপরও যে কথাটা এখানে দেখা যাচ্ছে, এইটা আসিফ নজরুল বললে বলতেও পারে। সেটা কি? এবং সেই হেতু এই ভিডিওর অবতারণা সেটা হচ্ছে, আসিফ নজরুল নাকি বলছে যে আওয়ামী লীগও এত তাণ্ডব করে নাই যা গত দুদিন দেখলাম। এমন হলে দেশে থাকবো কীভাবে? এবং এই পয়েন্টটাতেই বস্তুত আমার মনে হলো যে এই কথাটা সে বললে বলতেও পারে, অস্বাভাবিক কিছু না। তো এখন কথা হচ্ছে যে 12 তারিখে একেবারে ভূমিধ্বস বিজয় অর্জন করেছে বিএনপি, এবং তারাই তো এখন ক্ষমতায় যাবে। দু একদিনের মধ্যেই হয়তো শপথ হয়ে যাবে, তারেক রহমান ক্ষমতায় চলে যাবে, তাই না? তো এখন আমরা কিন্তু ওই মেইন মিডিয়াতে খবর পাচ্ছিলাম না, এই সোশ্যাল মিডিয়াতেই খবর পাচ্ছিলাম যে বিভিন্ন জায়গায় নাকি এনসিপির সমর্থক নেতাকর্মী যারা আছে তাদের বাড়িঘর আক্রমণ করা হচ্ছে, এবং জামাত ইসলামের যে বাড়িঘরটার আছে সেখানেও নাকি আক্রমণ করা হচ্ছে। আচ্ছা, আমরা মেইন মিডিয়াতে এই খবরগুলো কিন্তু দেখিনি, সব কিন্তু ফেসবুকে। আর আমরা কিন্তু এটা জানি যে এই ফেসবুকে রাজত্ব করে বস্তুত জামাত শিবির, বিশেষ করে শিবিরের পোলাপাইনরা, তাদের তো বিশাল বড় বাহিনী আছে, এগুলো তো এখন জনগণ জানে, তাই না? এইবার এই ইলেকশনের প্রেক্ষিতে বাংলাদেশের জনগণের একটা লাভ হয়েছে কিন্তু আমার কাছে যেটা মনে হলো। আমরা কিন্তু জানতাম যে এখন তো সোশ্যাল মিডিয়াগুলা জনমত তৈরিতে ভালোই ভূমিকা পালন করে, বাট অন্তত বাংলাদেশের ক্ষেত্রে এই সোশ্যাল মিডিয়া যে প্রকৃত মানুষের মতামত প্রতিফলিত করে না। এবং এখানে যে আসলে বট বাহিনীর ব্যাপক প্রকোপ, এবং অনলাইন জগতে বিশেষ করে এই যে ফেসবুকে বা ইউটিউবে যে সমস্ত তথ্য খবর প্রচার করা হয় অন্তত বাংলাদেশের ভিত্তিতে, বাংলাদেশের ভিতর থেকে, এগুলা যে 99% ভুয়া, আমার মনে হয় যে দেশের জনগণ অলরেডি বুঝে গেছে। অর্থাৎ এরপর থেকে এই সোশ্যাল মিডিয়াতে যে কেউই যা কিছু বলুক না কেন, মানুষ ওইগুলোকে কিন্তু আর একেবারে অন্ধভাবে বিশ্বাস করবে, আমার তো মনে হয় না। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে আসিফ নজরুলকে এই কথা বলছে যে আওয়ামী লীগ এত তাণ্ডব করে নাই। আমি একটু আগেই বলছি যে এই তাণ্ডবের যে বিষয়গুলো আসছে এগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, কিন্তু মেইন মিডিয়াতে আসেনি। প্রশ্ন হচ্ছে, যদি সত্যি তাণ্ডব কিছু করে থাকে, এখন তো মিডিয়াগুলো অনেকটাই স্বাধীন, তাই না? তো তাই যদি হয় তাহলে তারা কি এই খবরগুলো দিবে না, নাকি বিএনপিকে তুষ্ট রাখার জন্য তারা চুপচাপ আছে, কে জানে। এখন আমি যদি ধরেও নেই যে ঘটনাটা এরকম, তবে অবশ্যই ঘটনাটা এরকম না হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ আমরা ওই আন্দোলন যখন হচ্ছিল সেই 2024 সালে, তখন আমরা দেখেছি যে সেখানে আন্দোলনকারীরা নিজেরাই নিজেদেরকে হত্যা করে তারপরে এই লাশের রাজনীতি করছিল, তাই না? এবং দোষ দিচ্ছিল কাদের? পুলিশের উপরে, বিডিআরের উপরে, বা আওয়ামী লীগ সরকারের উপরে। তারপরে পুলিশের গুলিতে যে কিছু মারা যায় না তা তো না, অবশ্যই মারা গেছে। কারণ যখন জনগণ উচ্ছৃঙ্খল হয়ে যাবে, যখন দেশ এবং জাতির সম্পদ নষ্ট করা শুরু করবে, আগুন জ্বালাবে, ভাঙচুর করবে, তখন তো পুলিশকে অবশ্যই সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য গুলি ছুটতে হয়। এবং একই সঙ্গে যখন এই উচ্ছৃঙ্খল জনতা পুলিশের ওপরে হামলা চালাবে, একেবারে লাঠি সোটা, তারপরে ক্রিস, এবং এমনকি আগ্নেয়াস্ত্র নিয়ে, তখন পুলিশ কী করবে? আত্মরক্ষার জন্য তো গুলি চালাতে বাধ্য হয়। সুতরাং ওই যে আন্দোলন, ওই সময় পুলিশের গুলিতেই যে সব মারা গেছে তা তো না। এবং এটার তো প্রমাণ আর কত, মানে বারবার বলতে হয় যে সেই 7.62 গুলিতে যারা মারা গেছে আন্দোলনকারীরা, তো এটা তো পুলিশের হাতে নাই। তাহলে এগুলো এবং অবশ্যই এগুলো তদন্ত হবে, এমন একদিন আসবে এগুলোর কিন্তু তদন্ত হবে, এগুলো তো রেকর্ড রয়ে গেছে, তাই না? তো অতএব নিজেরাই এই ঘটনা ঘটিয়ে তারপরে দোষ দেওয়া হচ্ছিল পুলিশের উপরে, আওয়ামী লীগ সরকারের উপরে, তাই তো। তো এখন আমি আগেও একটা ভিডিওতে বলেছি, এখনই যে জ্বালাও পোড়াও যদি ঘটনা সঠিক হয়ও, তো এইগুলো যে এনসিপির লোকজন, জামাত ইসলামের লোকজন যে এই কাজগুলো করছে না, তার গ্যারান্টি কী?
এবং এইগুলো এই কারণে সন্দেহ জাগে, কারণ এই ধরনের অভিজ্ঞতা তো আমরা দেখেছি, অর্থাৎ আগে এই ধরনের ঘটনা তারা ঘটিয়েছে, তাই তো। তাহলে তারা নিজেরা হয়তো এই কাজ করে বিএনপির উপরে দোষ দিচ্ছে এবং জনগণের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে যে দেখো তোমরা কাদেরকে নির্বাচন করেছো, দেখো ক্ষমতায় এখনও যে পারে নাই, আনুষ্ঠানিকভাবে জিতছে ঠিকই কিন্তু আনুষ্ঠানিকভাবে তো এখনও ক্ষমতা যায়নি, তার আগেই জ্বালাও পোড়াও এই ভাঙচুর এইগুলো শুরু করে দিয়েছে। এবং এই হেতু এই যে জামাত ইসলাম তো তারা চিন্তা করছিল যে যেভাবে তারা মেটিকুলাস ডিজাইন করছিল তাতে মনে হচ্ছিল, এবং এমনকি আমি নিজেও মনে করতেছিলাম যে দে উইল গো টু দ্য পাওয়ার, আর জামাত উইল গো টু দ্য পাওয়ার অ্যান্ড উইল ডিক্লেয়ার বাংলাদেশ অ্যাজ এন ইসলামিক রিপাবলিক, বাংলাদেশে শরিয়া শাসন কায়েম হবে। আমিও কিন্তু ওরকম মনে করছিলাম, কারণ আমারও তো ওই ধরনের যে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ওই ইনফরমেশন চলে ফেরে এর উপরে ভিত্তি করে ছাড়া বাস্তবে বাংলাদেশে কী হচ্ছে না হচ্ছে এটা তো বোঝা খুব কঠিন ব্যাপার, তাই না? কিন্তু আমি এটাও জানতাম যে এই অনলাইন জগৎটা নিয়ন্ত্রণ করে অন্তত বাংলাদেশের এই বাংলাদেশের এই ক্যাটাগরিটা বা বাংলাদেশের এই সেক্টরটা, এটা কমপ্লিটলি জামাত শিবির নিয়ন্ত্রণ করে। জামাতের বিশেষ করে শিবিরের ফলাফল এই অনলাইন জগতে অত্যন্ত অ্যাক্টিভ, এবং নট অনলি দ্যাট দে আর ভেরি মাচ এক্সপার্ট ইন আইটি সেক্টর, and that's why they are doing their best to do something for Jamaat Islam so that they can go to the power. তারা কিন্তু সর্বশক্তি নিয়োগ করেছিল, এবং এখানে জামাত ইসলামকে ধন্যবাদ দিতে হয় বা তার প্রশংসাও করতে হয় যে তারা কিন্তু হাজার পোলাপানদেরকে তারা কিন্তু বেতন দিয়ে এই কাজ করাতো, যেটা কিন্তু এই বিএনপি বা এই আওয়ামী লীগ কখনো কিন্তু করে না। আওয়ামী লীগ বস্তুত ওই যে আন্দোলনে হেরে গেছিল কিন্তু এই বটবাহিনীর কাছে, কারণ এরা সারা বাংলাদেশে এই সোশ্যাল মিডিয়াতে যেভাবে এই আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদ্গার করে যাচ্ছিল, এখন একটা জিনিস বারবার যদি মানুষ দেখে, এখন তো বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠীর হাতে এই যে স্মার্ট মোবাইল ফোন, তাই না? তো একই নিউজ বারবার যখন চোখের সামনে আসে তখন মানুষ কিন্তু এটা বিশ্বাস করে যে গোয়ে বলছি ফর্মুলা, যে একটা মিথ্যাকে হাজারবার তুমি প্রচার করো ওটা সত্য হিসেবে মানুষের কাছে প্রতীয়মান হবে। তো এই ব্যাপারে শিবির অত্যন্ত এক্সপার্ট, এবং এই শিবিরের পোলাবানকে আর বিনা পয়সা এগুলো করতো না। এর জন্য জামাত ইসলাম কিন্তু একটা ফান্ড বরাদ্দ রাখছিল। দুঃখের বিষয় আওয়ামী লীগ আমলে তারা লম্বা কথা বলতো, তারাও নাকি এই ধরনের এক্সপার্ট লোকজন তৈরি করবে বলে ঘোষণা দিয়েছিল, বাস্তবে আমরা কাউকে দেখিনি। বরং যখন তাদের পতন ঘটলো তখন অনেকেই স্বতঃপ্রণোদিত হয়ে এসে শুধুমাত্র বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধকে ভালোবাসে, এই জন্য স্বতঃপ্রণোদিত হয়ে এসে তারা নিজেরাই এই অনলাইন জগতে সক্রিয় ছিল, যেটা নাকি ইভেনচুয়ালি আওয়ামী লীগের পক্ষে যেত। এটাই কিন্তু আওয়ামী লীগ বলতে পারবে না যে তারা কাউকে কোনো দিন ফিনান্সিয়ালি সাহায্য করছে, আর যদি করেও থাকে সেটা হাতে গোনা দুই একজন হয়তো বা, এর বেশি কিছু না। তো যে কথা আমি বলছিলাম যে এখন এই যে এনসিপির বাড়িঘর পোড়ানো হচ্ছে, তাদের সমর্থকদের বাড়িঘর পোড়ানো হচ্ছে, এটা কি আসলে সঠিক নাকি? আমরা তো মেইন মিডিয়াতে দেখলাম না। এখন যাই হোক তাই হোক, এই যে আসিফ নজরুল যে কথাটা বললো, সে বললো যে এইরকম হলে তো দেশে থাকা যাবে না। আসলে ঘটনাটা কি জানেন? আসিফ নজরুল ইসলাম তো আসলেও দেশে থাকতেও পারবে না, কিন্তু এখন তড়িঘড়ি করে তো ভাগতেও পারছে না। তার তো একটা অজুহাত দরকার না, যে বলবে যে বাংলাদেশে এগুলো কি হচ্ছে, এখানে তো জীবন নিরাপদ না। তো এখন তাকে তো পাত্তাড়ি গুটাতে হবে। সে তো এই গত 1.5 বছরে টাকা পয়সা কি আয় উপার্জন কম করছে, তার ফ্যামিলি তো মনে হয় যে অলরেডি আমেরিকাতে সেটেলড। তো এখন তো আরও ধান্দা হচ্ছে যে কোনো মোমেন্টে বাংলাদেশ ত্যাগ করা। তো এই জন্য তাকে একটা অজুহাত দিতে হবে না, সেই অজুহাতটা দিচ্ছে। চিন্তা করেন যে যদি আমি ধরেও নেই যে এই যে জ্বালা পোড়ার কিছুটা হয়েছে, তো কত, খুব বেশি তো না, তাই না? কিন্তু গত 1.5 বছরে এই আসিফ নজরুল যখন ক্ষমতায় ছিল, সারা বাংলাদেশে কি তাণ্ডব চলেছে সেটা কি তার নজরে পড়ে নাই? তখন এরা কিন্তু বলছিল ওইটা নাকি মব না, ওইটা নাকি না অত্যাচার নির্যাতন, এগুলো না ওইটা নাকি প্রেশার গ্রুপ, আর এই মোহাম্মদ ইউনূস সাহেব কী বলছিলেন যে মানুষের মধ্যে এখনও সেই প্রতিশোধ পরায়ণতা কাজ করছে, তারই কিছু বহিঃপ্রকাশ ঘটছে, অর্থাৎ সেগুলো সবই ঠিক আছে। তো
এখন আওয়ামী লীগ যদি জনগণের উপরে অত্যাচার নির্যাতন করে থাকতো 15-16 বছর ধরে, তো তার প্রতি উত্তর এই যারা নাকি অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তারা তো রাজনৈতিক কোনো সরকার না, তাদের তো কোনো পলিটিক্যাল পার্টিও নেই। তো বাংলাদেশে এসে পাল্টা যদি সেই একই কর্মকাণ্ড 1.5 বছর ধরে ঘটিয়ে থাকে, তাহলে তারা কি আমাদেরকে শিক্ষা দিল? এবং অতঃপর এখন এই ইলেকশনের পরে বিএনপি যখন ক্ষমতায় চলে গেছে, তো এরা যদি ক্ষোভের বহিঃপ্রকাশ স্বরূপ, কারণ আমরা তো জানি যে গত 1.5 বছর ধরে ডক্টর মোহাম্মদ ইউনূস নামে ক্ষমতায় ছিল, বস্তুত শাসন করতো কারা? জামাত শিবির, এরাই, এনসিপি, এরাই। প্রমোশন, বদলে, চাকরি এবং বিভিন্ন প্রকল্পে বাস্তবায়ন এবং অনুমোদন সবই তো এরাই করছে। কি এরাই করছে না? তো এরা যখন করছে তখন এরা বিপুল পরিমাণে অর্থ এর থেকে তারা আয় উপার্জন করছে না, যেটা নিয়ে নাকি এখন কথাবার্তা হচ্ছে। তা বিএনপি তো এখন এদের উপরে রুষ্ট হতেই পারে, বলতে পারে যে এই বেড়া তোরা 1.5 বছর ধরে লুটপাট করছিস, আমাদেরকে তো ভাগ টাগ দিস নাই। তো ঠিক আছে, এখন যা কিছু আয় উপার্জন করছো তো ভাগ দে। বিএনপির লোকজনরা কি ফেরেস্তা নাকি? তোমরা নিজেরা বাংলাদেশে কি বললে, স্বৈরাচার উৎখাত করে তোমরা দেশ দখল করেছিলে, ভালো কথা। তো তোমাদের কাছ থেকে তো মানুষ কোনো ভালো ব্যবহার পায় নাই, এবং তোমাদের চরিত্রও যে সৎ তাও তো মানুষ দেখে নাই। তাহলে যেহেতু তোমাদের চরিত্র সৎ না, তোমরাও ভালো না, তাহলে তোমরা ওই বিএনপির কাছ থেকে ভালো আচরণ কিভাবে আশা করো? বিএনপির লোকজনরা অবশ্যই আওয়ামী লীগের বিভিন্ন বাড়িতে ঘরে আক্রমণ করেছে, ঠিকই আছে, কিন্তু একটা পর্যায়ে এসে যখন সরকারি অর্থের ভাগ বাটোয়ারা, এটা ওটা সেটা, চাকরি বদলি, নিয়োগ ইত্যাদির যে বখরা, এটা তো তোমরা একতরফা নিয়েছো, তাই না? এই যে আসিফ নজরুল তোমার লোকজন নিয়েছে না, তো এটা তখন এই যে বিএনপির লোকজন খেপছে না, তো এখন তারা তো এদের কাছ থেকে এখন চাঁদা চাইবেই এবং গিয়ে বলবে এই এতদিন যা আয় উপার্জন করছো ভাগ টাক দে। যেমন আমার তো ধারণা এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যার নামে বলা হচ্ছে হাজার হাজার কোটি টাকা নাকি সে আয় উপার্জন করছে, তো মনে করার কোনো কারণ নাই। জাস্ট তারেক রহমান ক্ষমতায় বসুক, এরপরে দেখবেন যে এরও ধরে বলবে যে যা আয় উপার্জন করছো তো এর 50 দে, এবং দেখবেন যে এরও রাস্তাঘাটে যেখানে সেখানে হেনস্থা হচ্ছে, এর বাড়ি ঘরেও আক্রমণ হতে পারে, কারণ এ এতদিন আয় উপার্জন করছে না, বিএনপির লোকজন তো অত পারে নাই। তো এখন বাংলাদেশের কালচার তো এটাই। এখানে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছিল বাংলাদেশের জনমানুষের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে, ভালো কথা। কিন্তু যদি আমরা দেখতাম যে তারা বাংলাদেশে গণতন্ত্র, তারপরে উদারবাদ, ধর্মনিরপেক্ষতা এগুলাই প্রমোট করতো, তাহলে তো বাংলাদেশ একটা নতুন দিকে যেত, যেটা মানুষ কিন্তু আশা করছিল। কিন্তু তারা তো সেদিকে ধাবিত করেনি, বরং বাংলাদেশকে তারা ইসলামী রাষ্ট্রে পরিণত করার জন্য হার্ট অ্যান্ড সোল চেষ্টা করেছে, তাই না? তো যখন বাংলাদেশকে ইসলামী শাসনে মানে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, তখন বাংলাদেশের মানুষ ভয় পেয়ে গেছে, যে তারা দেখছে যে আফগানিস্তানের পরিণতি, মনে হয় যে আফগানিস্তানে তো ইসলামী শাসন চালু, তাই না? ইরানে ইসলামী শাসন চালু, তো এই সমস্ত দেশের পরিণতি বাংলাদেশের মানুষ দেখে না। এখন ইন্টারনেটের যুগ না, তা এখন মানুষ ধর্মান্ধ, এটা ঠিকই আছে, কিন্তু তারপরেও তাদের তো ইহজগতে ভালোভাবে বেঁচে থাকতে হয়। যখনই তারা মনে করছে যে এই জামাত ইসলাম এসে যদি ইসলামী শাসন কায়েম করে, তাহলে তো বাংলাদেশের অর্থনীতি কলাপস করবে, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, তারা না খেয়ে মারা যাবে, বাংলাদেশে দুর্ভিক্ষ মহামারী শুরু হবে। এবং এই জন্যে মনে হয় যে একটা 11th আওয়ারে এসে তারা মনে ডিসিশন নিয়ে বিএনপিকে ভোট দিয়েছে, যদিও তারা নিজেরাও জানে যে বিএনপির লোকজন ফেরেস্তা তা না, তারাও সাদাবাদ। কিন্তু অ্যাটলিস্ট বাংলাদেশকে রক্ষার জন্যে, অর্থাৎ বেঁচে থাকার জন্যে, খড়কুটো আশ্রয় করে বেঁচে থাকার জন্য বস্তুত বিএনপিকে ভোট দিয়েছে, অন্য কোনো কারণ না, একেবারে অন্য কোনো কারণ না। বিএনপি ক্ষমতায় আসলে অন্তত ইসলামী শাসন চালু করবে না, মানুষ এটাই আশা করছে। দেখেন কি অদ্ভুত ব্যাপার এই বাংলাদেশের মানুষের, তাই না? মনে প্রাণে এসে ভয়ঙ্কর রকমভাবে ইসলাম প্রেমী, এবং এটাই মনে করে যে ইসলাম ইজ দ্য ফাইনাল সলিউশন অ্যান্ড বেস্ট সলিউশন অফ অল দ্য প্রবলেমস। ভালো কথা, তারা নিজেরাও আবার বাংলাদেশে ইসলামী শাসন চায়, কিন্তু একবারে চূড়ান্ত মুহূর্তে এসে তারা এটা উপলব্ধি করে যে এটা হলে তাহলে তো বেঁচে থাকা যাবে না। এটা 1450 বছর আগে ওই কোথায় কি চালু হয়েছিল, তখন তো আজকের যুগের মতো তো যুগ ছিল না, অর্থাৎ তখন যেভাবে চলছিল, বাট এটা কি এখন চলবে? দেখবেন বাংলাদেশের মুমিন মুসলমানের যারা নাকি ইসলামকে একমাত্র সত্য ধর্ম মনে করে, তারপরে শরিয়া শাসন প্রতিষ্ঠার স্বপ্ন দেখে, তারাই আবার আপনাকে বলবে এই যুগে কি ইসলামী শাসন চলে নাকি?
এই যুগে কি শরিয়া শাসন চলে নাকি? এবং আমার মনে হয় যে মানুষের ভিতরে এই যে দনমনা যে ভাবটা, এটাই বস্তুত বিএনপিকে জিতিয়েছে, অন্য কোনো কারণ না। তো যাই হোক, এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।